আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত, সেই সাথে শুভ সন্ধ্যা। আমরা ইতিমধ্যে জানি যে ৪৭তম BCS এর সার্কুলার হয়েছে, পাশাপাশি অন্যান্য বিভিন্ন চাকরির সার্কুলার হচ্ছে। বিশেষ করে কিছুদিন পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা চতুর্থ বর্ষের রেজাল্ট বা ফলাফল পেয়েছেন, আপনারা একেবারেই চাকরির এই মাঠে নতুন। আবার অনেকেরই, অধিকাংশ মানুষজনেরই ৪৭তম BCS প্রথম BCS হবে। এছাড়াও অন্যান্য যে চাকরির প্রস্তুতিগুলো, অর্থাৎ আপনার যারা প্রেশার আছেন, একেবারে কেবলমাত্র আপনাদের কী হলো অনার্স শেষ হলো আর কি, এরকম যারা আছেন, আজকে তাদের নিয়ে একটু আলোচনা করব যে আমাদের চাকরির প্রস্তুতিটা কীভাবে নেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুক লিস্ট, আমরা কোন বইগুলো পড়ব। তো বিভিন্ন জায়গায় তো আমরা বিভিন্ন ধরনের দেখি, কিন্তু একসাথে গুছানো দিয়ে দিলে মনে হয় ভালো হয়। তো আমার মনে হয়েছে যে আমি যদি একটু গুছিয়ে আপনাদেরকে দিতে পারি, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। যারা নতুন আছেন এবং আপনাদের মধ্যে যারা আপনাদের পরিচিত যারা নতুন আছেন, তাদেরকে লাইভটি শেয়ার করে দিতে পারেন, তাহলে তারাও বুঝতে পারবে যে আমাদের এখন এই মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে। আমরা এই প্রস্তুতির বিষয়গুলো আজকে একটু খোলামেলা আলোচনা করব আর কি। আশা করছি আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। যারা যুক্ত হচ্ছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মূলত হচ্ছে আমাদের বুক লিস্টটা গুরুত্বপূর্ণ, যে আমরা কি কি বই পড়ব। বাজারে তো অনেক ধরনের প্রচলিত বই রয়েছে, তো সব বই তো আর পড়া সম্ভব না। আমরা কোন বইগুলো পড়ব, তো এক্ষেত্রে যারা একেবারে নতুন আছেন তাদের জন্য আমি একটা পূর্ণাঙ্গ বুক লিস্ট দেব। এই বুক লিস্টটা মূলত আপনাদের BCS প্রাইমারি নিবন্ধনের জন্য কাজে লাগবে এবং অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে। তো এই বুক লিস্টটা যদি আপনারা ফলো করেন, আমার মনে হয় যে এটাই এনাফ। আমাদের একেবারে নতুন নতুন চাকরির সার্কুলার আসবে আর নতুন নতুন বই কিনবো, এরকম করা যাবে না, তাহলে আপনার কোনো পড়াই হবে না। আপনার যে বইটাই কিনুন না কেন, মূল হচ্ছে কি আপনার পড়াশোনা। মানে আপনি এই যে নতুন যারা, নতুনদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, নতুনদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত আপনার বুক লিস্টটা আমি পড়ে দিচ্ছি। তার আগে আমি বলি যে আমরা পড়াশোনাটা কিভাবে শুরু করব এবং কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আমাদের জন্য সুবিধা হবে, এই ব্যাপারটা আমি আপনাদেরকে আগে একটু বলি। দেখুন, যারা আমরা চাকরির জন্য যারা প্রস্তুতি নিই, আমরা এই জিনিসটা খেয়াল করেছি না যে আমাদের মূলত একাডেমিক যে পড়াটা ছিল, বিশেষ করে আপনার ষষ্ঠ শ্রেণী থেকে আপনার SSC পর্যন্ত যে আপনার পড়াটা ছিল, এটাই কিন্তু মূলত হচ্ছে আপনার চাকরির পড়া। আপনার চাকরি পড়া কিন্তু অনার্সে আপনি যা পড়েছেন তা না। আপনার চাকরি পড়াটা কি একাডেমিক পড়া, ষষ্ঠ থেকে আপনি একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যা যা পড়েছেন, এগুলি কিন্তু আপনার পড়াশোনা। তো সুতরাং এইগুলো যেহেতু আপনার পড়াশোনা, এই একাডেমিক পড়াটাই আপনার রিভিশন দিতে হবে। এখন একাডেমিক পড়া থেকে আপনি কি রিভিশন দেবেন, আগে আমি বোর্ড বইগুলো নিয়ে আপনাদেরকে একটু বলবো। এই একাডেমিক পড়া থেকে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে ম্যাথ, মানে গণিত। এই গণিতের একদম বেসিকটা আপনার পড়তে হবে, গণিতের। কারণ গণিতের আপনি যদি বেসিক ক্লিয়ার না করতে পারেন, তাহলে সকল ধরনের চাকরিতে গিয়ে আটকে যাবেন এই গণিতের জন্য। তো গণিতের বেসিক ক্লিয়ার আপনি কিভাবে করবেন? যাদের সংগ্রহে বোর্ড বই আছে, আপনারা একটু বোর্ড বইটা নেবেন। গণিত বোর্ড বই আপনারা কোন শ্রেণী থেকে নিতে পারেন? আপনারা নিতে পারেন অষ্টম শ্রেণী থেকে, অষ্টম শ্রেণী, নবম দশম শ্রেণী। আপনারা আরও আগে থেকে শুরু করতে চাইলে সপ্তম শ্রেণীটা ধরতে পারেন। ষষ্ঠ শ্রেণীটা তেমন একটা দরকার নাই। সপ্তম, অষ্টম, নবম, দশম, হ্যাঁ, এই যে বোর্ড বই আপনারা আছে, এটা কিন্তু আপনি রিভিশন দিবেন। একদম আপনার গণিতের যে বেসিক, সেই বেসিকগুলো ক্লিয়ার করবেন। এটা হচ্ছে আমি বোর্ড বইয়ের কথা বলছি, কিন্তু কারণ যেহেতু এই পড়াটা হচ্ছে একাডেমিক, বিশেষ করে আপনার ইংরেজি এবং এই গণিত, এগুলো কিন্তু একাডেমিক পড়া। বাংলাটাও একাডেমিক পড়া, শুধুমাত্র সাধারণ জ্ঞানটা আপনার অতিরিক্ত।
আপনার সাধারণ জ্ঞানটা শুধুমাত্র অতিরিক্ত। যদি জি ওয়ালাইকুম আসসালাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। দেখুন যেটা বলছিলাম, প্রথমে আমি গণিতে জোর দিয়েছি কেন, কারণ হচ্ছে আপনি একটা চাকরি পাবেন কি পাবেন না সেটা মূলত নির্ভর করে গণিত এবং ইংরেজির ওপর। এই জন্য আপনার গণিতটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আপনারা যারা নতুন আছেন আপনাদের উচিত এখন এই মুহূর্তে সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর বইগুলো, বোর্ড বইগুলো নিয়ে সেগুলোর গণিত চর্চা করা। এই গণিতগুলো আপনি যত বেশি চর্চা করবেন আপনার তত বেশি কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং যে কোনো পরীক্ষায় আপনি কিন্তু সেটা প্রয়োগ করতে পারবেন। এই জন্য আপনার বোর্ড বই থেকে গণিতটা নিতে হবে। তারপরে আসুন বাংলা। আপনি বাংলাও বোর্ড বইয়ের থেকে পড়বেন, সেটা হচ্ছে কি নবম দশম শ্রেণী। নবম দশম শ্রেণীর জন্য আপনি যে গ্রামারটা পড়েছেন পুরাতন বই, নতুন টানা পুরাতনটা পড়বেন মুনির চৌধুরীর বাংলা দ্বিতীয়। আর ইন্টারমিডিয়েটে দ্বাদশ শ্রেণীতে আপনি যেটা পড়েছেন, বিশেষ করে হায়াত মাহমুদের বইটা যদি আপনি রাখেন সংগ্রহে, সেখান থেকে আপনি পড়তে পারেন। তাহলে আমরা বেসিক জিনিসগুলো পড়বো কোথা থেকে? বোর্ড বই থেকে। বাংলা গণিতের বেসিক জিনিসগুলো আমরা বোর্ড বই থেকে পড়বো। এবং আমরা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে এসেছি তাদেরকে যে বইটা দেওয়া হয়েছে টেক্সট বই ইংরেজি, সেইটার যাবতীয় যে কি বলে আপনার প্যাসেজগুলো ছিল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল যে বিষয়গুলো ছিল সেগুলো যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনার ইংরেজির জন্য বোর্ড বইটা আলাদা নিতে হবে না, আপনি একটা যে কোনো গাইড বই নিলেই হবে। তো ওইটার আলাদা একটা বুক লিস্ট আমি সুন্দর করে একদম সিরিয়াল অনুযায়ী লিখে দিব। একেবারে বিসিএস এর জন্য, আপনার প্রাইমারির জন্য কতটুকু পড়বেন, নিবন্ধনের জন্য কি পড়বেন, এই ব্যাপারগুলো আজকে আমি সম্পূর্ণ বই লিখে দেব। আমি মূলত গণিত এবং বাংলার জন্য আপনাদেরকে বোর্ড বইয়ের কনসেপ্টটা নিতে বলছি, কারণ হচ্ছে এটাই আপনার প্রয়োগ হবে সব জায়গায়। গণিত তো একেবারেই বোর্ড বই, হ্যাঁ। সুতরাং এইখানে কিন্তু আপনার আর নতুন করে কিছু আনতে হবে না। চলুন আমি একেবারে সরাসরি আপনাদের একটা লিস্ট দিয়ে দিই, তারপরে বলে দিচ্ছি কিভাবে পড়বো আমরা। বুক লিস্টটা কেমন হওয়া দরকার? বুক লিস্টটা হবে তিন ধরনের। একটা হচ্ছে বিসিএস, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে অন্যান্য। ব্যাংকেরটা দিচ্ছি না, হ্যাঁ ব্যাংকের দিচ্ছি না, কারণ ব্যাংকেরটা আরো পরে দিব, ব্যাংকেরটাও দিতে পারি, কিন্তু এখন আমার মনে হয় যে এখানে আপনারা যারা আমার সাথে যারা যুক্ত আছেন, এই বাংলা নিকেতনের যারা যুক্ত আছেন, এখানে ব্যাংকের চাকরি প্রত্যাশী অনেক কম, আমার যেটা মনে হয় আর কি। সেজন্য ব্যাংকেরটা দিচ্ছি না, ব্যাংকেরটা আমি পরবর্তীতে দিব। তবে আমার কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি, আমার চাকরির প্রস্তুতি যাবতীয় সবকিছু কিন্তু ব্যাংক কেন্দ্রিক, সেজন্য ব্যাংকের একটা বিশদ ধারণা আমার আছে, সেটা অন্যদিন দেব। আচ্ছা, বিসিএস এর ক্ষেত্রে আসুন, প্রথমে যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক নিতে হবে। কি করতে হবে? প্রশ্ন ব্যাংক। বিসিএস এর আপনি প্রশ্ন ব্যাংকটা নেবেন, প্রাইমারিরও আপনি একটা প্রশ্ন ব্যাংক নেবেন। আপনি অন্যান্য যে বইগুলো, অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো হয় সেজন্য আপনারা একটা জব সলিউশনস নেবেন, জব সলিউশনস বই, ঠিক আছে? আচ্ছা, বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা যে নেবেন আপনি, এই প্রশ্ন ব্যাংকটা নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, কোন ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন আছে, বিসিএস এর কিন্তু একটা সিলেবাস দেওয়া আছে। তো সেই সিলেবাস অনুযায়ী আপনারা কিন্তু একটা প্রস্তুতি নিতে পারেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, অনেকদিন পর আপনি মনে হয় আসলেন লাইভে, ঠিক আছে? আচ্ছা দেখুন, যেটা বলছি, বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা আপনি কেন নেবেন? প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য। আপনি যখন 10 থেকে 46তম বিসিএস এর সকল প্রশ্ন সমাধান করে ফেলবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা আইডিয়া তৈরি হবে যে কোন ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে এবং কোন কোন টপিকগুলো বেশি আসে। তো সেজন্য প্রশ্ন ব্যাংকটা কিন্তু অবশ্যই নিতে হবে, এবং 10 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন ব্যাংক আপনার প্রথমেই শেষ করতে হবে, তারপর আপনি মূল পড়ায় যাবেন। এবং এই প্রশ্ন ব্যাংকটার মাধ্যমে কিন্তু আপনি নিজেকে একটা যাচাইও করতে পারেন যে আপনি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কোন কোন টপিকে আপনি একটু দুর্বল, এই ব্যাপারটা আপনি কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারেন। কিন্তু আপনি যদি শুধু পড়েই যান কোনো কিছু আপনি অ্যানালাইসিস না করেন, তাহলে কিন্তু আপনার শুধু পড়েই যেতে হবে।
আপনি কিন্তু কখনোই পড়া শেষ করতে পারবেন না, কারণ চাকরি পড়াটা হচ্ছে মহাসমুদ্র। এই মহাসমুদ্র থেকে আপনার কি করতে হবে, মুক্তা আহরণ করতে হবে। সুতরাং এখানে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে আপনার কিন্তু পড়াটা কিন্তু করতে হবে, কি বলে, নিজের জন্য গুছিয়ে নিতে হবে। তাহলে আপনি প্রথমে প্রশ্ন ব্যাংকটা নেবেন। এই প্রশ্ন ব্যাংকটা আপনি কেন নেবেন, প্রশ্ন অ্যানালাইসিসের জন্য। এবং এখান থেকে আপনার প্রথম কাজ হচ্ছে এটা পড়ে ফেলা। এটা যখন আপনি পড়বেন, পড়ার পর আসেন সাবজেক্টিভ আপনি কি কি বই নেবেন। বাংলার জন্য আপনি কি পড়তে পারেন, বাংলার জন্য আপনি বোর্ড বই তো পড়বেনই ব্যাকরণের জন্য। ইন্টারমিডিয়েটের যে সাহিত্য বইটা রয়েছে, সাহিত্য বইটা থেকে কিন্তু এখন প্রশ্ন আসে, যে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত যারা বোর্ডের সিলেক্টিভ যে লেখকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আমরা দেখেছি 45তম বিসিএসে, 46তম বিসিএসে তাদের এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে। 45তম বিসিএসে প্রায় 15টি প্রশ্ন আসছে আপনার শুধুমাত্র ওই বা পাঠ্য বইয়ের থেকে আর কি, প্রথম পত্র থেকে। তাহলে আপনার বাংলা কি করতে হবে, বোর্ড বই তো পড়বেনই, আমি এখন শুধু গাইড বইগুলো দিচ্ছি। এর মধ্যে আপনি নিতে পারেন হচ্ছে অগ্রদূত নিতে পারেন, অথবা MP3। আপনি এই দুইটা বইয়ের যে কোনো একটা নিতে পারেন। তবে আমি এইগুলোর মধ্যে প্রেফার করি অগ্রদূতটা। এখানে একটু গুছিয়ে লেখা দেয়া আছে, মানে যা কিছুই দেয়া আছে সবটাই হচ্ছে ইনফরমেশন, সবটাই ইনফরমেশন। তবে এখানে কিন্তু কিছু মিস্টেক থাকতে পারে, যে কোনো বই কিছু মিস্টেক থাকতে পারে, কিছু ভুল উত্তর থাকতে পারে। এইটা আপনাদের নিজেদের বাছাই করে চোখে যখন পড়বে তখন সেটা সংশোধন করে নিতে হবে, হ্যাঁ। তাহলে আপনার বাংলা অগ্রদূত অথবা MP3 একটা বই নেবেন। তারপর আসি গণিতের জন্য আপনি কি পড়বেন। বোর্ড বই তো বললাম, বোর্ড বই পড়ার পর আপনি একসাথে গুছানো সবকিছু যদি চান তাহলে আপনি দুইটা বই নিতে পারেন। এই দুইটা বইয়ের মধ্যে একটা হচ্ছে খায়রুলের বেসিক ম্যাথ, আর একটা হচ্ছে ককটেল, হ্যাঁ। এই দুইটার আপনি যে কোনো একটা নিতে পারেন। আমি কিন্তু কারো বই প্রমোশন করছি না, জাস্ট আপনাদের বইগুলো একটু গুছিয়ে দিচ্ছি যে এই বইগুলো নিলে আপনাদের প্রস্তুতিটা ভালো করে করতে পারবেন। আচ্ছা, আপনি গণিত খায়রুলের বেসিক ম্যাথ আর হচ্ছে ম্যাথ ককটেল যে কোনো একটা নিতে পারেন। দুইটা বই খুবই চমৎকার, খুবই ভালো বই, হ্যাঁ। তারপরে আসেন ইংরেজির ক্ষেত্রে আমি বলবো আপনি মাস্টার বইটা পড়তে পারেন। এটাতে ভালো প্র্যাকটিস, চমৎকার প্র্যাকটিস, আপনি মাস্টার বইটা নিতে পারেন। আর কম্পিটিটিভ এক্সাম এখন বলবো না, কারণ হচ্ছে কম্পিটিটিভ এক্সাম যে আপনি নেবেন, কম্পিটিটিভ এক্সাম আগে যেরকম ছিল বইটা এখন কিন্তু আর এরকম নাই, এতটা গোছানো বা এতটা ভালো মানসম্মত না, একেবারে বইটা নষ্ট হয়ে গেছে বলতে গেলে। তো সেক্ষেত্রে আপনি ইংরেজির জন্য মাস্টার্স বইটা নিতে পারেন। আপনি যদি আপনি গ্রামারের বেসিক আরও ক্লিয়ার হতে চান তাহলে আপনি কলেজিয়েট ইংলিশ গ্রামারটা নিতে পারেন। এছাড়াও অন্যান্য যে গ্রামার বইগুলো আছে সেগুলো থেকে যে কোনো একটা নিতে পারেন। তবে চাকরির জন্য যদি আপনি প্র্যাকটিস করতে চান, অনেক বেশি প্র্যাকটিস করতে চান, তাহলে মাস্টার্স বইটা নিলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এখানে প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে, এই প্র্যাকটিসটা আপনি করতে পারেন। তারপরে আসি আমরা ইংরেজি সাহিত্যের জন্য কি পড়ব। ইংরেজি সাহিত্য, এই সাহিত্যের জন্য মিরাকল যে বইটা আছে, মিরাকল বইটা খুবই চমৎকার একটা বই, তবে একটু বড়, বেশি দেয়া আছে। আপনি শামীমের বইটা পড়তে পারেন, শামীমের একটা বই আছে, এটা পড়তে পারেন। আরেকটা বই আছে হচ্ছে অ্যাপেসেজ টু ইংলিশ লিটারেচার, এটাও নিতে পারেন। তবে মিরাকলটা নিলে সবচেয়ে ভালো হয়। এটা আপনি একবার পড়ে ফেলতে পারলে, বিশেষ করে প্রথম 60 জন কবি সাহিত্যিক যদি পড়ে ফেলেন তাহলে আপনার পরীক্ষায় কমপ্লিট হয়ে যাবে আর কি, মানে এর বেশি আর পড়তে হবে না। তাহলে আপনি মিরাকলটা নিতে পারেন। তারপরে আসুন আইসিটি বা কম্পিউটার। আইসিটির জন্য আপনি কি নেবেন। আইসিটির জন্য আমি দুইটা বই সাজেস্ট করতে পারি, একটা হচ্ছে আলালস কম্পিউটার, আর একটা হচ্ছে আলালস কম্পিউটার, আর একটা হচ্ছে ইজি কম্পিউটার। দুইটার মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারেন। কম্পিউটারের মোটামুটি একটা ভালো প্রস্তুতির জন্য এই দুইটার যে কোনো একটা নিলেই যথেষ্ট। আর বোর্ড বই যেটা আছে, ইন্টারমিডিয়েটের বোর্ড বই যেটা আছে, ওই ইন্টারমিডিয়েটের বোর্ড বইটা আমরা পড়তে পারি। ওই বইটা পড়লে আমাদের জন্য ভালো হয়। কনফিডেন্সেরটা, হ্যাঁ কনফিডেন্সেরটাও ভালো। রাজু সাহেবের যে বইটা
ছোট একটা বই, এটাও ভালো লিটারেচারের। আচ্ছা, তারপরে আসেন বিজ্ঞান। বিজ্ঞানের জন্য আপনি কি পড়বেন? বিজ্ঞানের জন্য আমি বলবো ওরাকলের বইটা নিতে পারেন। ওরাকলের বইটা নিলে বিজ্ঞানের জন্য আপনার ভালো একটা প্রস্তুতি হবে, কারণ এখানে এমন কিছু নাই যা বাদ রাখছে। হ্যাঁ, অনেক কিছু দিছে। আবার অনেকের কাছে এটা অতিরিক্ত পড়া মনে হয়, তো যাদের কাছে অতিরিক্ত পড়া মনে হয় তারা যেটা করতে পারেন, বিজ্ঞানের জন্য বোর্ড বই পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার বোর্ড বই নেবেন অষ্টম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে এটা, নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটা আছে এই বইটা আপনি নিতে পারেন। তাহলে আপনার মোটামুটি বিজ্ঞানের একটা ভালো প্রস্তুতি হবে সেখান থেকে। তবে ওরাকলটা নিলে এখানে গুছানো আছে, অনেক বেশি ইনফরমেশন দেওয়া, তবে অবশ্যই আপনার বুঝতে হবে কোনটা আপনি পড়বেন, কোনটা বাদ দিবেন, এটা আপনার বুঝতে হবে। হ্যাঁ, রিটেন ম্যাথ। আচ্ছা, রিটেন ম্যাথের জন্য ককটেলের একটা রিটেন ম্যাথ আছে। হ্যাঁ, আবার খায়রুলের অ্যাডভান্স রিটেন ম্যাথ আছে বই, ওই দুইটার যে কোনো একটা নিতে পারেন। ককটেল রিটেন ম্যাথ বই আছে, এটা খুবই ভালো। আমি গতকালকেও বইটা দেখেছি, আমার এক ফ্রেন্ড কিনলো গতকালকে, তো এই বইটা কিন্তু খুবই ভালো রিটেনের ক্ষেত্রেও। আচ্ছা, তারপরে আসি আমরা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান যারা ভেঙে ভেঙে পড়তে চান, মানে বেশি পড়তে চান আর কি, ভেঙে ভেঙে আলাদা আলাদা, তাদের জন্য MP3 এক সেট হলেই ভালো। MP3 অথবা প্রফেসরস, যে কোনো প্রকাশনীর এক সেট হলে ভালো। তবে এই সাধারণ জ্ঞানের মধ্যে আমি যদি আপনার ভূগোল, তারপর হচ্ছে নৈতিকতা, তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলো যদি আমি অন্তর্ভুক্ত করি, তাহলে আমার মনে হয় যে এই সবগুলোর জন্য আপনি বেসিক ভিউটা যদি নেন, বেসিক ভিউ এটা খুবই ভালো। এটা কিসের জন্য? সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল আর হলো সুশাসন, এগুলোর জন্য এই বইটা নিলে আপনার জন্য মানে গুছানো হবে আর কি, আমার মনে হয়, যারা একটু কম পড়তে চান। তবে বেসিক ভিউটা অনেকেই আবার পছন্দ করেন না, সেটা ভিন্ন ব্যাপার, যার ব্যক্তিগত পছন্দ। আমি আপনাদেরকে জাস্ট একটু গুছিয়ে দিচ্ছি যে কোন বইগুলো নিলে আপনার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারবেন। তো বেসিক ভিউটা নিলে আপনার আর এই ভূগোল সুশাসনের জন্য আলাদা কিছু পড়তে হবে না, ভূগোল এবং সুশাসনের জন্য আপনার আলাদা কিচ্ছু পড়তে হবে না বেসিক ভিউটা নিলে। এটা নিলে আপনার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপর হচ্ছে ভূগোল সুশাসন কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি যদি সাধারণ জ্ঞানের জন্য MP3 নেন আপনি সাধারণ জ্ঞানের জন্য, তাহলে আপনার এই ভূগোল সুশাসন এগুলোর জন্য আলাদা বই নিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যদি বেসিক ভিউ না নেন, MP3 নেন, তাহলে আপনি ভূগোল এবং সুশাসন প্রফেসরেরটা নেবেন, তাহলে আমাদের মোটামুটি কোনোটা বাকি নাই মনে হয়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের আর কোনোটা বাকি নাই। BCS-এর জন্য এইগুলোই যথেষ্ট। এই বইগুলো যদি আপনি নেন, তাহলে আপনার পরিপূর্ণ প্রস্তুতি আপনি নিতে পারবেন। তবে এই প্রস্তুতির ক্ষেত্রে আমি যেটা বললাম শুরুতে, কিন্তু আমাদের প্রশ্ন ব্যাংকটা কিন্তু কিনতেই হবে, মাস্ট। প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকটা আপনি নিতে পারেন কার্ডটা, প্রফেসরের প্রশ্ন ব্যাংকটা নিতে পারেন। প্রফেসরের প্রশ্ন ব্যাংকটা খুবই গুছানো, ভালো। তো ওটা নিলে আপনি ওটা শেষ করলেন, শেষ করার পরে বাকিগুলো আপনি ধারাবাহিকভাবে পড়া শুরু করলেন। এখানে আমি কয়েকটা বইয়ের নাম বলেছি, ব্যতিক্রম বই থাকতে পারে আপনার কাছে, যদি বাজারে গিয়ে আরও কোনোটা ভালো মনে হয় আপনার কাছে, সেটা আপনি নিতে পারেন। কিন্তু আমি এখানে জাস্ট একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাকে। ওকে, আচ্ছা, তাহলে BCS-এর জন্য আমার এই বইগুলো দরকার। এখন আসেন প্রাইমারির জন্য, তাহলে কোন বইগুলো দরকার? প্রাইমারির জন্য আপনার আলাদা কোনো বই দরকার নাই। এই যে বইগুলো আছেন আপনার, এই যে BCS-এর জন্য যে প্রস্তুতিটা আপনি নিচ্ছেন, এখান থেকে আপনার যে বইগুলো লাগবে সেটা হচ্ছে কি বাংলা, তারপর হচ্ছে গণিত, ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান। তো এগুলো তো এখানে আছেই, অন্তর্ভুক্ত আছেই, সুতরাং আলাদা কিছু কিনতে হবে না। আমরা অনেক কিছু কিনে ফেলি, প্রাইমারির জন্য ডাইজেস্ট, এটার জন্য ডাইজেস্ট, এটার জন্য ডাইজেস্ট, অনেক কিছু কিনে ফেলি, তাই না?
কিন্তু আপনার তো অলরেডি বই আছে, আপনি অলরেডি প্রস্তুতি নিচ্ছেন, পড়ছেন, সুতরাং ওটার জন্য আলাদা কিছু করার দরকার নাই। তবে প্রশ্ন ব্যাংক, প্রাইমারি যদি কোনো প্রশ্ন ব্যাংক পান আপনি, তাহলে প্রাইমারি প্রশ্ন ব্যাংকটা নিতে পারেন। প্রশ্ন ব্যাংকটা নিলেই আপনি বুঝে যাবেন যে কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। আপনার প্রথম কাজ কি, একজন চাকরি প্রত্যাশী হিসেবে আপনার প্রথম কাজ হচ্ছে বিগত সালের প্রশ্ন বের করে ওই প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে আসছে টপিকগুলো আলাদা করে ফেলা। অনেক বইয়ে দেখবেন দেয়া আছে যে এই টপিক থেকে এতটা প্রশ্ন আসছে, এই টপিক থেকে এতটা প্রশ্ন আসছে, তাহলে খুবই ভালো। কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে নিজের করতে হবে। আপনি নিজে যদি করে নিতে পারেন তাহলে ওই টপিকগুলো বেশি বেশি পড়বেন। কারণ দেখুন, এই যে প্রাইমারির জন্য যে আপনি আলাদা বই কিনবেন, আমরা কিন্তু এই বেকার অবস্থায় বই কিনতে কিন্তু দেউলিয়া হয়ে যায়। হ্যাঁ, জব সলিউশনসে পাওয়া যাবে, জব সলিউশনসে প্রফেসরসে যে জব সলিউশনটা আছে সেটাতে কিন্তু নিবন্ধনের প্রশ্ন দেওয়া আছে, আপনার প্রাইমারির প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আপনি জব সলিউশন যদি একটা কিনেন, এই জব সলিউশনটা যদি কিনেন আপনি প্রফেসরেরটা, প্রফেসরস জব সলিউশন, এটা যদি কিনেন, অথবা ফেনমসের একটা আছে, ফেনমসের জব সলিউশনস আছে। ফেনমসেরটা অনেক বড় করছে, আর ফেনমসেরটা একটা সুবিধা করছে, সেটা হচ্ছে কি টপিক ওয়াইজ প্রশ্নগুলো দিছে। যেমন ধরেন সমাজ থেকে বিসিএস, প্রাইমারি, এনটিআরসি, অন্যান্য পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে সব প্রশ্ন একসাথে দিছে, টপিক বেসড। তো এই ক্ষেত্রে ফেনমসটা খুবই ভালো। আর যদি আপনি একসাথে পূর্ণাঙ্গ প্রশ্ন নিতে চান তাহলে আপনি প্রফেসরের জব সলিউশনটা নেবেন, সেটা আপনি করতে পারেন। এই জব সলিউশনেও কিন্তু আপনার বিসিএস এর প্রশ্ন সব আছে। তাহলে আপনার মূল কি, আপনার এটার জন্য আলাদা প্রশ্ন ব্যাংক কিনতে হবে না, এটার জন্য আলাদা প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। আপনি এই জব সলিউশনটা কিনলেই এখানে প্রশ্ন আপনি সব পেয়ে যাচ্ছেন। তাহলে আমার এখানে কিন্তু অতিরিক্ত বই কিনতে হচ্ছে না। হ্যাঁ, আমরা নতুন বাংলা ব্যাকরণ এবং সাহিত্য নতুন ব্যাচ করব। আমি এমনভাবে ব্যাচটা সাজাবো যেটা আপনার যে কোনো চাকরির জন্য বাংলার প্রস্তুতি একদম সুপার কমপ্লিট, ঠিক আছে, ওইভাবে আমরা সাজাবো বাংলা কোর্স। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে আপনি জব সলিউশনস যদি প্রফেসর অথবা ফেনমসের একটা নেন তাহলে আলাদা করে আর বিসিএস এর প্রশ্ন ব্যাংক, প্রাইমারি প্রশ্ন ব্যাংক কেনার দরকার নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা হয়ে যাবে। আর এই যে বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান যা পড়বেন, এইখানে আপনি বিসিএস এর জন্য যে প্রস্তুতির জন্য যেটা নিচ্ছিলেন, কারণ আমাদের মেইনলি তো সাধারণ, আমরা ইন জেনারেল যে প্রস্তুতিটা নেই সবার তো বিসিএসসি পড়াটা হয়, তাই না? কেউ তো একেবারে স্পেসিফিক টার্গেট করি না যে আমরা প্রাইমারির জন্য পড়তেছি বা নিবন্ধনের জন্য পড়তেছি, স্পেসিফিক করি না। তবে বিসিএস এর তো সবার ইন জেনারেল প্রস্তুতি একটা থাকে, সেজন্য আপনার এই প্রস্তুতিটা যদি থাকে তাহলে এগুলোর জন্য আলাদা বই কেনার দরকার নেই। তবে যদি আপনি বেশি কিনতে চান, মানে বেশি যদি মনে হয় যে না আমি যদি প্রাইমারির জন্য আলাদা করে একটু গুছানো কিছু চাই, তাহলে সেক্ষেত্রে আপনি প্রাইমারির জন্য বাজারে অনেক বই আছে, প্রাইমারির জন্য বই আছে, আপনার 10 থেকে 20তম গ্রেডের জন্য বই আছে, সেগুলো আপনি নিতে পারেন। তবে মেইনলি আমি বলবো আপনার এত বইয়ের পিছনে আপনার টাকা নষ্ট করার দরকারই নাই, এটা টাকা নষ্ট। এবং আরেকটা বিষয় যেটা আমি আপনাকে বলি, এটা আমি সবসময় ফলো করি, একটা নতুন বই নেওয়া মানে কি, একটা নতুন বই নেওয়া মানে আপনার নতুন করে সবকিছু পড়তে হবে। কারণ আপনি ধরুন সাধারণ জ্ঞানের জন্য আপনি প্রাইমারির একটা আলাদা সাধারণ জ্ঞানের কোনো বই নিলেন, তাহলে আপনি দেখবেন এই সাধারণ জ্ঞানের যে টপিকগুলো এগুলোই আপনি কিন্তু এই যে এখানে পড়ছেন, এখানে কিন্তু আপনার পড়া হয়েছে। তাহলে আপনি এই পড়াটা যদি এই বইয়ে পড়তেন, মানে আপনার আগের বইয়ে পড়তেন, এটা আপনার রিভিশন হইতো, এটা কি হতো আপনার রিভিশন হইতো। কিন্তু এইখানে গিয়ে নতুন যখন বই নেবেন এটা কিন্তু আর রিভিশন হবে না, এটা হবে আপনার নতুন করে পড়া। তাহলে এইখানে আমার মনে হয় যে রিভিশনটা আপনার বেশি দরকার। তো রিভিশনটা যদি বেশি করে দিতে পারেন এটা সবচেয়ে ভালো হয়। তবে সব টপিক কিন্তু লাগে না, সব টপিক লাগে না, সব টপিক প্রাইমারিতে লাগে না। বিসিএস এ যেমন অনেকগুলো টপিক লাগে, প্রাইমারিতে সব টপিক লাগে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে বিসিএস এর জন্য যে বইগুলো কিনছেন আপনি, সেই বইগুলোতে অনেক টপিক দেয়া, আপনি এই প্রাইমারি অ্যানালাইসিস করে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এই টপিকগুলো আপনি আলাদা করবেন, আলাদা করে এই বইগুলো থেকে পড়ে ফেলবেন, এনাফ। এবং এটা সবচেয়ে ভালো হবে আপনার জন্য, এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের যাতে অনেক বেশি পাওয়া যায়, নাম্বার বেশি পান, সেভাবেই পড়াবো, সেই টপিকগুলো থেকেই পড়াবো। যে টপিকগুলো আমি কোনো আজাইরা টপিক আপনাদের পড়ানোর দরকার নাই। হ্যাঁ, একটা বাংলা বইয়ে অনেক টপিক, একটা বাংলা বইয়ে অনেক টপিক, তো সব টপিক কি পড়তে হবে? পড়তে হবে না। তো
তো আপনাদের ওইভাবেই কিন্তু পড়তে হবে যে কোন টপিকগুলো আমাদের দরকার, কোনগুলো দরকার নাই। আপনার চাকরির প্রস্তুতি 40 থেকে 50% তখনই হয়ে যায় যখন আপনি বুঝতে পারেন কি কি বাদ দিবেন, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার চাকরির প্রস্তুতি 40 থেকে 50% হয়ে গেল। কিভাবে? কারণ হচ্ছে আপনি হিউজ পরিমাণ টপিক বাদ দিতে পারবেন, কিন্তু আপনি যদি না বুঝেন তাহলে আপনার কিন্তু ওই টপিকগুলো সহ সবকিছু পড়তে হবে। আর আপনি যখন সবকিছুই পড়বেন তখন আপনার কিছুই পড়া হবে না বা পড়া আপনার মনে থাকবে না। এই জন্য আমি বলবো যে বস্তা ভর্তি আপনার টেবিল ভর্তি বই দেখায় লাভ নাই, অনেক বই কিনে আপনার লাভ নাই। আপনার কি করতে হবে, আপনার যে বইটাই কিনেন ওই বইটার মধ্যে কোন টপিকটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ না, এইটা বাছাই করে ওইখানে একেবারে তুলোধুনো করে ফেলবেন। পড়া মুখস্থ করতে যাবেন না, চাকরির পড়া মুখস্থ করা যাবে না। আপনি যদি চাকরির পড়া মুখস্থ করতে যান তাহলে কিন্তু আপনি ধরা খাবেন, কারণ আপনি চাকরির পড়া কয়টা মুখস্থ করবেন? এটা বারবার প্র্যাকটিসের ব্যাপার। এটা হচ্ছে বারবার প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি পড়বেন, তত বেশি আপনি মনে রাখতে পারবেন। কোনোটাই মুখস্থ করা যাবে না। আমরা অনেক সময় একাডেমিক লাইফে ম্যাথ কি করতাম, মুখস্থ করে ফেললাম। তো এখন আপনি যে চাকরির ম্যাথ যদি মুখস্থ করেন হবে না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রস্তুতিটা ওইভাবেই নিতে হবে, একটু বুঝে শুনে। মানে আমার বুঝতে হবে যে সমুদ্রের মধ্যে আমি পড়ে গেছি, এখন ওই সমুদ্রের মধ্যে কোন জায়গাটাতে গেলে আমি সম্পদ পাবো, কোন জায়গাটাতে গেলে আমি সেখান থেকে মুক্তা অথবা মাছও কিন্তু সমুদ্রের সব জায়গায় পাওয়া যায় না, তাই না? যারা জেলে তারা কি করে, নৌকা নিয়ে সমুদ্রের বিভিন্ন জায়গায় ঘুরে, তারপর তাদের একটা আইডিয়া হয়ে যায় যে আজকে অমুক জায়গায় গেলে সমুদ্রের অমুক জায়গায় জাল ফেললে বেশি মাছ আসবে। তারা কিন্তু ওই জিনিসটা ধরতে পারে। ঠিক তেমনি আপনি যত বেশি পড়বেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি নিজেকে উপযুক্ত করে তুলবেন এবং বুঝতে পারবেন যে এই টপিকগুলো আমার পড়া দরকার। এখন প্রশ্ন অ্যানালাইসিসটা কিভাবে করবেন? আপনি ধরেন প্রাইমারি যে প্রশ্নগুলো আপনি দেখছেন, প্রাইমারি বিশেষ করে বিগত 5 বছরের বা 5টা সালের প্রশ্ন আপনি নেন। প্রাইমারি বেশি নিতে হবে না, বিগত 5টা সালের প্রাইমারি প্রশ্ন নেন। আপনি প্রাইমারি প্রশ্ন নিয়ে টপিকগুলো আলাদা করেন। আপনি প্রথম প্রশ্নটা নেন, প্রথম প্রশ্নটা নেওয়ার পর দেখেন বাংলা কোন টপিক থেকে প্রশ্ন আসছে। তারপর আপনি দ্বিতীয়টা নেন, দেখেন বাংলা কোন টপিক থেকে প্রশ্ন আসছে, নতুন কোনো টপিক যুক্ত হয়েছে কিনা। তৃতীয় প্রশ্নটা নেন, নতুন কোনো টপিক যুক্ত হয়েছে কিনা, শুধু ওটা যুক্ত করে দেন। এভাবে দেখবেন ঘুরে ফিরে কিন্তু সব টপিক থেকে প্রশ্ন আসে না। ঘুরে ফিরে কি হয়, কয়েকটা একেবারে সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন আসে, বিশেষ করে 15 থেকে 16টা টপিক থেকে প্রশ্ন আসে। তাহলে এইভাবে আমাদের একটু কষ্ট করতে হবে। আপনি যদি কষ্ট না করে, আপনি যদি মনে করেন যে না আমি আজকে বাংলা বই ধরলাম, বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলবো, সাধারণ জ্ঞান প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলবো, এটা বোকামি। এইটা করলেই আপনি ধরা খাবেন, কারণ আপনার মাথায় কিছু থাকবে না, তখন আপনি অনেক বেশি পড়ে ফেলবেন। তো এত বেশি পড়ার তো দরকার নাই, এত বেশি পড়ার দরকার নাই। আপনার প্রস্তুতিটা হবে কি একদম গোছানো এবং প্রত্যেকটা বিষয়ের জন্য আপনার টপিক সিলেক্টেড থাকবে। এবং এই টপিকগুলোর মধ্যে আপনি যেটা করতে পারেন যে আপনার কোন টপিকটা আপনার বেশি কঠিন লাগে। যেমন ধরুন বাংলা যদি আপনি পড়তে যান, তাহলে বাংলার মধ্যে আপনার সবচেয়ে কঠিন লাগে কোনটা? ধরুন যে প্রকৃতি প্রত্যয় আপনার সবচেয়ে বেশি কঠিন লাগে, তাহলে আপনি ওই টপিকটাকে স্পেশালভাবে রেখে দিবেন যে এইটা আমার বেশি বেশি পড়তে হবে। কিন্তু কঠিন লাগে তার মানে না পড়বো না, এটা করা যাবে না। কঠিন লাগে এই জন্য পড়বো না, এটা করা যাবে না, ঠিক আছে? এটা ভুলেও করবেন না। আর মুখস্থের পার্ট যেগুলো আছে, এই মুখস্থের পার্টগুলো বিভিন্ন পরীক্ষায় আসা, যেগুলো মুখস্থের পাঠ হুবহু আপনার রিপিট হয়। নতুন মুখস্থের পাঠ আসেই না পরীক্ষায়, সব হচ্ছে রিপিট হওয়া। সুতরাং ওইটা আপনি কি করবেন, যেগুলো বিগত সালে আসছে সেগুলোই পড়বেন। ইংরেজির ক্ষেত্রেও তাই, ইংরেজি যে মুখস্থের পার্টটা আছে, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো আপনার বিগত সালে এগুলো পড়বেন, বিগত সালে এগুলো প্র্যাকটিস করবেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো আপনার বিগত সালে এগুলো প্র্যাকটিস করবেন। অ্যানালজি এরকম যে টপিকগুলো আছে সবগুলো আপনার বিগত সালে পড়বেন। তাহলে বিগত সাল আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আসেন আপনাদের পড়াটা কিভাবে পড়লে সবচেয়ে উপযোগী হবে, এই ব্যাপারটা আমরা একটু আলোচনা করি।
প্রথমেই আপনার যেটা দরকার সেটা হচ্ছে পড়ার প্রতি মনোযোগ। পড়ার প্রতি কিন্তু আপনার মনোযোগ আনতে হবে। মনোযোগ কিভাবে আনবেন? পড়ার প্রতি মনোযোগ যদি না আসে তাহলে পড়া ধারাবাহিক হবে না। ঠিক আছে, পড়ার কৌশল আসলে এখানে জাদু টুনা কিছু নাই। হ্যাঁ, সবটাই হচ্ছে নিজের অধ্যবসায়, পরিশ্রম, নিজের পড়ার মানসিকতা। হ্যাঁ, এটাই হচ্ছে আসল। এখানে স্পেশাল ওরকম কিছু নাই আসলে। দেখুন, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি মনোযোগ এবং মনোবল। এই দুইটা জিনিস দরকার। আমরা কি হই, হতাশ হয়ে যাই। বিশেষ করে আমরা যখন অনার্স শেষ করে ফেলি, আমাদের স্নাতক শেষ হয়ে যায়, তখন আমরা একেবারে পুরো বেকার, তাই না? এবং অনার্স শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা চাকরি পাই না। সেক্ষেত্রে আমরা একটু মনোবল হারিয়ে ফেলি এবং হতাশায় পড়ে যেটা হয়, আমার মনে হয় এটা অনেকের সাথে মিলে যাবে, যে ঠিক আছে আমার আজকে ভালো লাগতেছে না, আমার পড়তে ইচ্ছা করতেছে না, আমি বেকার হয়ে গেছি, আমি টেনশন করতেছি, কালকে দিকে পড়বো। এই যে কালকে দিকে পড়বো, প্রতিদিনই কালকে চলে আসে, কিন্তু আজ আর হয় না, তাই না? আমি যদি বলি কালকে পড়বো, তাহলে আগামীকাল যখন আসবেন তখন আবার হবে কি কালকে পড়বো, তারপরের দিন কালকে পড়বো। এই যে কালকে পড়বো, পরের দিন পড়বো, এটা করতে 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 দেখা গেল যে আপনার মোটামুটি বছর খানেক শেষ। এটা করা যাবে না। আপনার পড়ায় মনোযোগ এবং মনোবল দুইটা জিনিস রাখতে হবে। আপনি যত বেশি টেনশন করবেন, তত বেশি পড়বেন। আপনি যত বেশি টেনশন করবেন তত বেশি পড়বেন। এই কাজটা করতে হবে, এটা জোর করে হলেও করতে হবে। আমি অ্যাডমিশনের সময় এটা করতাম। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছি তখন আমি এই কাজটা করতাম। আমার দেখা গেছে যে আমি খুব টেনশনে আছি, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমি বই হাতে নিয়ে বসে গেছি, আমি জোরে জোরে পড়া শুরু করছি। ঠিক আছে, তো আপনাদের কিন্তু এটা করতে হবে, বেশি পড়তে হবে, মনোযোগ এবং মনোবল রাখতে হবে। হতাশ হওয়া যাবে না। হতাশাকে একেবারে ডিভোর্স দিয়ে দেন। হতাশ কখনোই হওয়া যাবে না, কারণ হতাশ হয়ে কি করবেন? হতাশ হলে কি আপনি চাকরি পাবেন? আপনি একটা সমস্যায় পড়ে গেছেন, আপনার একটা ব্যক্তিগত সমস্যা হয়েছে, একটা আর্থিক সমস্যা হয়েছে, আপনি দেখা গেল যে পারিবারিক একটা সমস্যায় পড়ে গেলেন, অথবা বন্ধু বান্ধব প্রিয়জন যে কোনো একটা সমস্যায় পড়ে গেলেন। মানুষের জীবনে তো সমস্যা শেষ নাই। তো এই যে সমস্যায় আপনি যখন পড়ে যাবেন, আপনি বলেন তো টেনশন করলে কি আপনার এক বিন্দু লাভ হবে? এক বিন্দু লাভ হবে না। আপনি যদি টেনশন করেন তাহলে কি আপনি 1 টাকা পাবেন? পাবেন না। আপনি যদি হতাশ হন, টেনশন করেন, টেনশন করে কি আপনার সমস্যার সমাধান হবে? টেনশন করে কি আপনি চাকরি পাবেন? পাবেন না। সুতরাং তাহলে আমি এইটাকে কেন প্রশ্রয় দেব? আংশিক আসবে, আমার মানুষ মাত্রই আমার একটা দুঃখ বেদনা থাকবে, তাই না? হতাশা আসবে, তাহলে আমি কেন এটাকে প্রশ্রয় দেবো? এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ, নিজের ফোন তো অবশ্যই, এটা বলবো আমি। হ্যাঁ, দেখুন, তাহলে আমার হতাশ হয়ে লাভ নাই, হতাশ হওয়া মানেই লস। সুতরাং আমি হতাশ হইলেও সেটা একেবারে অল্প সময়ের জন্য। কিন্তু আমরা অনেকে কি করি, হতাশ হয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা খারাপ করি অতিরিক্ত উত্তেজনায়। এটা করা যাবে না। আমাদের স্বাভাবিক থাকতে হবে, মনোযোগ এবং মনোবল ধরে রাখতে হবে। তারপরে আসেন যেটা দরকার, সেটা হচ্ছে ধারাবাহিকতা। এখন ধরেন আপনি চাকরি পড়া পড়তেছেন, হ্যাঁ, আপনি ধারাবাহিকতা বজায় রাখতেছেন। কিভাবে ধারাবাহিকতা বজায় রাখতেছেন? আপনি চিন্তা করলেন যে আনারুল স্যার তো বলছে ধারাবাহিকতা বজায় রাখতে, তাহলে এক কাজ করি, আমি তো বই কিনছি 10টা, তাইলে আমি বাংলাটা আগে শেষ করি, তারপরে আমি গণিতটা শেষ করি, তারপরে আমি ইংরেজিটা শেষ করি, তারপরে আমি সাধারণ জ্ঞান ধরি। আপনি যদি এরকম চিন্তা করেন, হ্যাঁ, ধারাবাহিকতা আপনার, আপনি চিন্তা করলেন যে বাংলাটা আমি 2 মাসে শেষ করব, পরের 2 মাসে আমি গণিত শেষ করব, পরের 2 মাসে আমি ইংরেজি শেষ করব, পরের 2 মাসে আমি শেষ করব সাধারণ জ্ঞান। আপনার মোট কয় মাস লাগতেছে? মোট লাগতেছে 8 মাস। তাহলে আপনি দেখেন প্রায় 1 বছরের কাছাকাছি, তাই না? তাহলে আপনি 8 মাস যদি এই সাধারণ জ্ঞান দিয়ে শেষ করেন, 8 মাসের শেষ দিন, তারপরে যদি আপনি বাংলা ধরেন, আবার নতুন করে বাংলা আপনার কাছে নতুন মনে হবে। এটার নাম কিন্তু ধারাবাহিক পড়া না। ধারাবাহিক পড়া কোনটা?
ধারাবাহিক পড়া হচ্ছে আপনার দৈনিক, ধরেন আপনি গড়ে, বেশি বললাম না, বেশি বললে আবার মনে করবেন যে মেরে ফেলতে চাইতেছে, না বেশি বলার দরকার নাই। ধরেন গড়ে আপনি 6 ঘন্টা পড়বেন প্রতিদিন, প্রতিদিন প্রতিদিন আপনার দৈনিক কত ঘন্টা? 6 ঘন্টা আপনি পড়বেন। এখন এই যে 6 ঘন্টা আপনি পড়লেন, এই 6 ঘন্টা প্রতিদিন করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আজকে আমি সারা রাত পড়বো, কালকে সারাদিন ঘুমাবো, তাহলে কিন্তু হবে না। আপনার 6 ঘন্টা মানে 6 ঘন্টা, এটা প্রতিদিন পড়বেন। আপনি যদি 3 ঘন্টা পড়েন, আপনি চাকরি করেন, অন্য কোনো চাকরি করেন, 3 ঘন্টা সময় পাচ্ছেন, আপনার প্রতিদিন 3 ঘন্টায় পড়তে হবে। এখন আপনি যদি মনে করেন না আমি একদিনে 12 ঘন্টা পড়ে ফেলবো, পরের দিন 1 ঘন্টাও পড়বো না, তাহলে হবে না। তাহলে পড়ার মধ্যে আপনি থাকতে পারবেন না, তাহলে পড়ার মধ্যে থাকা সম্ভব না। হ্যাঁ, টেনশন তো অটোমেটিক্যালি আসেই, কিন্তু তারপরে যত দূর সম্ভব এটাকে গুরুত্ব কম দিতে হবে, টেনশনকে গুরুত্ব কম দিতে হবে। আপনি টেনশনে পড়ে গেছেন, আপনি বললাম না জোরে জোরে চিল্লায় পড়া শুরু করেন, ঠিক আছে? আপনি বাইরে গিয়ে একটু ঘুরে আসেন, আপুরা যারা আছেন আপনারা একটু সাজুগুজু করেন, তাহলে দেখবেন যে মন ভালো হয়ে যাবে। ছেলেরা যারা আছেন আপনারা পাঞ্জাবি পায়জামা পরে সুন্দর করে একটু ঘুরে আসবেন, পার্কে চলে যাবেন, একটু হাঁটাহাঁটি করে আসবেন, আশেপাশের পরিবেশটা দেখে আসবেন, তাই না? তাহলে দেখবেন যে মন ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, ধারাবাহিক আপনার পড়তে হবে 6 ঘন্টা, ধরেন 6 ঘন্টা মানে 6 ঘন্টায় প্রতিদিন আপনি 6 ঘন্টা ধারাবাহিক পারলেন। এখন এই ধারাবাহিকতা পড়ার মধ্যে এই 6 ঘন্টাকে আপনি ভাগ করে নেন। আপনি বাংলাও পড়বেন প্রতিদিন, আপনি ইংরেজিও পড়বেন একটু, আপনি প্রতিদিন একটু গণিতও পড়লেন, প্রতিদিন একটু সাধারণ জ্ঞানও পড়লেন, অল্প অল্প করে এই 6 ঘন্টার মধ্যে। তাহলে আপনি যদি এইভাবে যদি পড়ে পড়ে আগাইতে পারেন, তাহলে আপনার পড়ার ধারাবাহিকতা থাকবে, আপনার নিজের মধ্যে আলাদা একটা কনফিডেন্স আসবে যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা টপিক সম্পর্কে, প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কেই আপনার আলাদা একটা আইডিয়া মাথার মধ্যে তৈরি হয়েছে। এই জন্য আমি বলি যে আপনি রোজ 6 ঘন্টা পড়েন, এই 6 ঘন্টা রোজ যতক্ষণই পড়েন ততক্ষণের মধ্যে আপনি প্রত্যেকটা বিষয়কেই একটু গুরুত্ব দিবেন। আপনি ইংরেজি পড়তেছেন, আপনার ভালো লাগতেছে না, তখন আপনি বাংলা পড়েন, সহজ জিনিস। আপনার গণিত করতেছেন, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তখন আপনি সাধারণ জ্ঞান পড়েন। যখন কিন্তু পড়া ছাড়া যাবে না। আপনি ধরেন গণিত করলেন, একদিনে আপনি 30-40টার বেশি ম্যাথ করতে পারতেছেন না, আপনার মাথা ব্যথা। এখন আপনি যদি চিন্তা করেন যে ম্যাথ করলাম, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, পড়া বাদ দেই, হবে না। আপনাকে কিন্তু পড়তে হবে। আপনি 50টা ম্যাথ করলেন, কষ্ট লাগতেছে, আপনি সাধারণ জ্ঞান শুরু করবেন। সাধারণ জ্ঞান পড়া শেষ হলো, আবার ইংরেজি ধরলেন, ইংরেজি শেষ হলো, বাংলা দিয়ে শেষ করলেন। মানে একটা কঠিন সাবজেক্ট, একটা সহজ সাবজেক্ট, একটা কঠিন, একটা সহজ, এভাবে কিন্তু আপনার পড়ার মধ্যে থাকতে হবে। আপনি যদি হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার যে সাবজেক্টে বেশি দুর্বলতা, বিশেষ করে আপনার গণিত আর ইংরেজি, গণিত আর ইংরেজি, এটা তো আপনার প্রতিদিন রাখতে হবে, বাদ দেওয়াই যাবে না কোনোভাবে, এটা আপনার রাখতেই হবে। এবং এটাতে বেশি সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি 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 প্র্যাকটিস করতে হবে, এবং সময়টা এখানে বেশি দিতে হবে, ঠিক আছে? তবে আপনি চেষ্টা করবেন প্রতিদিনই প্রত্যেকটা বিষয় একটু হালকা টাচ করা। কারণ হালকা টাচ করলে যখন আপনি পরীক্ষার হলে যাবেন, তখন আপনার মধ্যে একটা মনোবল তৈরি হবে, একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে না, প্রত্যেকটা বিষয়ে আমার মোটামুটি একটা আইডিয়া নিয়ে এসেছি। এই জন্য কোনোটাই বাতিল করে দেওয়া যাবে না, ঠিক আছে? কোনো একটা সাবজেক্ট আপনি শেষ করে তারপরে অন্যটা ধরবেন, এরকম চিন্তা করা যাবে না। তাহলে আপনার পড়ার কৌশলটা কিন্তু একটু পিছিয়ে পড়বেন আপনি। হ্যাঁ, তাহলে আপনার কি বললাম যে ধারাবাহিকতা আপনার পড়তে হবে, এবং এই ধারাবাহিকভাবে পড়ার মানে হচ্ছে আপনি প্রতিদিন যদি 3 ঘন্টা পড়েন 3 ঘন্টা করেই পড়বেন, আপনি প্রতিদিন 6 ঘন্টা পড়লে 6 ঘন্টা করেই পড়বেন, এবং ওই সময়টার মধ্যে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় হালকা টাচ রাখা। এবং এই পড়ার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলবো এখন, সেটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। দেখেন, আমরা অধিকাংশ জন যেটা করি সেটা হচ্ছে কি সাম্প্রতিক প্রশ্ন আমরা কখন পড়ি? সাম্প্রতিক আমরা পড়ি পরীক্ষার আগের 2-3 দিন অথবা 1 সপ্তাহ, আর হচ্ছে কি পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত, ঢোকার পূর্ব পর্যন্ত। এই কাজটা যারা করে, আপনারা করেন, কেউ অনেকে হয়তো করতে পারেন, এইটা করা যাবে না। দেখেন, সাম্প্রতিক আমরা কি করি,
চিন্তা করি যে আচ্ছা সাম্প্রতিকের বই কিনে নিব, বই কিনে নিয়ে পরীক্ষার 2 দিন আগে সাম্প্রতিক ধুমাইয়া পড়ে শেষ করে ফেলবো। তারপর চিন্তা করি কি যে পরীক্ষার হলের আগেও তো আমরা সাম্প্রতিক পড়তে পারি। এখন আপনি বলেন একটা পরীক্ষার মধ্যে, একটা পরীক্ষায় 100 নম্বরের একটা পরীক্ষা, এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে সাম্প্রতিক কয়টা প্রশ্ন আসে আপনি বলেন? সাম্প্রতিক প্রশ্ন আসে ধরেন সর্বোচ্চ 5টা আসলো, সর্বোচ্চ 5টা আসে না, কোনো পরীক্ষা সাম্প্রতিক আসেই না। 1টা 2টা 3টা 4টা 5টা, সর্বোচ্চ আমি 5টা ধরলাম যে 5টা সাম্প্রতিক প্রশ্ন আসলো। এখন আপনি বাকি যে 95টা প্রশ্ন আপনার আছে, আপনি যে আগে প্রস্তুতি ছিল আপনার, আপনি কি করলেন এই সাম্প্রতিক পরীক্ষার 2 দিন আগে পড়তে পড়তে পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত যখন আপনি সাম্প্রতিকই পড়তেছেন, তখন আপনার ব্রেন শুধু সাম্প্রতিকের মধ্যে সীমাবদ্ধ, সাম্প্রতিকের মধ্যে সীমাবদ্ধ। তারপর গিয়ে পরীক্ষা দিয়ে হাই হতাশ, হাই কি করলাম, আমার তো ওইদিকে সব ভুলে গেছি, কাহিনী কি ভুলে গেলাম কেন? আপনি ভুলে গেছেন এই কারণে, কারণ আপনি এখানে একটা আজাইরা সময় নষ্ট করছেন। এটা একটা আজাইরা সময় নষ্ট। পরীক্ষার 2-3 দিন আগ থেকে সাম্প্রতিক পড়া এবং পরীক্ষার হলে পূর্ব পর্যন্ত ঢোকার আগ পর্যন্ত সাম্প্রতিক পড়া, এটা একটা আজাইরা কাজ। এবং সবচেয়ে যদি চাকরির প্রস্তুতিতে ফালতু কোনো কাজ হয়, এটা তো সবচেয়ে ফালতু কাজ। কারণ আপনি তখন আপনার ব্রেনটা একদম ফ্রেশ রাখার কথা, আপনি আপনার ব্রেনকে চাপ দিচ্ছেন কি দিয়ে? সাম্প্রতিক প্রশ্ন দিয়ে। ধুমায় আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেছেন, ধুমায় আপনি পরীক্ষার হলে ঢোকার আগে কি পড়তেছেন? অন্যান্য বিভিন্ন ধরনের যে সাম্প্রতিক বইগুলো আছে, একটা ছোটি বই কিনে আপনি পড়তেছেন। আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি একটা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি বাসে বসে এই সাম্প্রতিক পড়তেছেন, আপনি পরীক্ষার হলের সামনে বসে সাম্প্রতিক পড়তেছেন, মোবাইলে একটা সাম্প্রতিক নিয়ে পড়তেছেন। এগুলো ভাই একাডেমিক পরীক্ষা না। হ্যাঁ, সেখানে আপনি এই চাপটা যখন দেন, তখন ওই যে 95 নাম্বার আপনার জমানো ছিল, ওই 95 নাম্বারে গিয়ে এটার প্রভাব পড়ে। সুতরাং এই কাজটা করা যাবে না। তাহলে সাম্প্রতিক কি পড়বো না? অবশ্যই সাম্প্রতিক পড়বো। সাম্প্রতিক কিভাবে পড়বো? সাম্প্রতিক পড়ার সিস্টেম হচ্ছে আপনি প্রতিদিনের যে সংবাদ, সেটা আপনি অনলাইন পত্রিকা থেকে পড়ে নেন। প্রতিদিন যে সংবাদ, প্রতিদিনের গুরুত্বপূর্ণ তথ্য, এটা বিভিন্ন পেজে, বিভিন্ন প্ল্যাটফর্ম যারা আছে অনলাইনের, তারা কিন্তু প্রতিদিনের আপডেট দেয়। সেখান থেকে আপনি প্রতিদিন পড়ে ফেলবেন। অথবা আপনার যদি প্রতিদিন পড়তে অসুবিধা হয়, আপনি মাসে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনেন, কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি ফাঁকে ফাঁকে পড়ে রাখেন। কিন্তু পরীক্ষার আগে কখনোই আমি এটা সাপোর্ট করি না আপনাদের জন্য, কারণ হচ্ছে এটা আপনারা নিজেরাও ভুক্তভোগী। আমি যেটা বললাম, যারা এই কাজটা করেন, আপনারা কিন্তু গিয়ে ওই 95 নম্বরে গিয়ে জানালায় পড়েন, এবং এটা পড়ারই কথা। কারণ আপনি পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনি কি করতেছেন? সাম্প্রতিক দিয়ে আপনার মাথা জ্যাম করে ফেলতেছেন। তাহলে এখানে কিন্তু সাম্প্রতিক পড়ার সিস্টেমটা এটা করা যাবে না। এবং এই সাম্প্রতিকের 1-2 নম্বরের জন্য আমার হিউজ পরিমাণের একটা নাম্বার কিন্তু চলে যায়। এটা করা যাবে না, এটা কোনোভাবেই করা যাবে না। তাহলে পড়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রাখতে হবে। তারপর হচ্ছে কি 3 নম্বর, আপনার সময়ানুবর্তী হতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। এখন আপনি যদি মনে করেন আপনার সকালে খাবার সময় হচ্ছে 8টা থেকে 9টা, আপনি সকালের খাবার খাইলেন 12টা, তারপরে দুপুরের খাবার খাইলেন আপনি সন্ধ্যা 5টা, তারপরে রাতের খাবার খাইলেন গিয়ে 12টায়, তাহলে কি হবে? এলোমেলো হয়ে গেল না? আপনার সময়ানুবর্তিত হইতে হবে। আপনার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে হবে। আপনি যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজটা না করেন, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। ঝামেলায় কেমন পড়বেন? আপনার রুটিন সব এলোমেলো হয়ে যাবে। এই জন্য আপনার ঘুমাইতে হবে আগে। আপনি রাত 12টার মধ্যে ঘুমিয়ে যান, সকালে অটোমেটিক 6টা থেকে 7টার মধ্যে আপনার ঘুম ভেঙে যাবে। কিন্তু আপনি যদি রাতে মোবাইল ফোন নিয়ে সময় কাটান, 12টা, 1টা, 2টা, 3টে বেজে গেল, তাহলে তো আপনি সকালে উঠতে পারবেন না, আপনার রুটিনটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন যে আপনার যদি কোনো 10টায় কোনো কাজ থাকে বা কোনো ক্লাস থাকে বা কোনো কোচিংয়ে ক্লাস থাকে, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন এই সকাল 10টা, এই যে দেখেন 6টা থেকে যদি আমি 10টা হিসাব করি, তাহলে এখানে 4 ঘন্টা পাওয়া যায়, 4 ঘন্টা। এবং সকালের যে সময়টা, এটা পড়ার জন্য সবচেয়ে উপযোগী। আপনি কিন্তু এই 10টায় কোনো জায়গায় যদি যেতে চান, তাহলে তার আগে কিন্তু আপনি 4 ঘন্টা সময় পাচ্ছেন। এই 4 ঘন্টার মধ্যে আপনি যদি 2 ঘন্টাও যদি পড়তে পারেন, অন্যান্য বিভিন্ন বিষয় আছে, সকালের খাবার আছে, হ্যাঁ, নাস্তার ব্যাপার আছে, নামাজ আছে, অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে আপনি যেখানে 2 ঘন্টাও যদি সকালে পড়তে পারেন, 10টা বাজার আগে, আপনি অন্য কারো থেকে এগিয়ে থাকবেন, কারণ আপনি এখানে অতিরিক্ত সময় পাচ্ছেন।
আর যারা ফজরের নামাজের পর আর ঘুমান না তারা তো অনেক বেশি সময় পাচ্ছেন, প্রায় 5 ঘন্টা সময় পাচ্ছেন। তো এইখানে এই সময়টা কিন্তু আমার কাজে লাগাইতে হবে। সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সময় আপনার কাজে লাগাইতে হবে। কারণ আপনি যতই চিন্তা করেন যে আমি রাত জেগে পড়ে ফেলবো, না, এই অভ্যাস করার দরকার নেই। আপনি রাত 12টা পর্যন্ত সজাগ থাকেন, কিন্তু তারপরে আর সজাগ থাকার দরকার নেই। আপনার সকালে যে সময়টা পাবেন, এই সকালের সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এই সময়টাই আপনার সবচেয়ে প্রোডাক্টিভ, এটা কাজে লাগাইতে হবে। তাহলে আমার কথা হচ্ছে কি, যে আপনি সময়ের কাজ সময়ে করবেন এবং সকালে চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা পড়ার সময় বের করার জন্য। সকালে আপনি যা কিছুই করেন না কেন, আপনি চাকরি করেন সমস্যা নাই, আপনি সকালে একটু পড়েন। যদি আপনি চাকরি আরেকটা পাইতে চান, একটা সরকারি চাকরি পাইতে চান, তাহলে আপনি সকালে একটু সময় বের করে আপনি পড়াশোনা করেন, এটা করতে হবে। ঠিক আছে, তাহলে সময়ানুবর্তী হইতে হবে। 4 নাম্বার, সৎ হইতে হবে। সৎ হইতে হবে। সৎ হইতে হবে কেন বললাম? কারণ হচ্ছে আপনি যদি সৎ হন তাহলে আপনি কি পড়ছেন, আপনার প্রস্তুতি কতটুকু সেটা আপনি জানেন, সুতরাং আগ বাড়িয়ে বন্ধু বান্ধবের সার্কেলে যখন আড্ডা হয় বা কারোর সাথে হয়, তখন আপনার বলার দরকার নাই যে আমার এটা শেষ, ওইটা শেষ, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বলার দরকার নাই। এক্ষেত্রে আপনার সৎ থাকতে হবে। কারণ কি, আপনি যত বেশি বলবেন ওভার কনফিডেন্স চলে আসবে আপনার মধ্যে। ওভার কনফিডেন্স খুব খারাপ জিনিস। আপনি যখন বলবেন যে আমার তো ম্যাথ, কেউ বললো যে আমার তো ম্যাথের এই সাবজেক্টের সমস্যা, আমি বললাম এর কোনো সমস্যা হলো, এটা কোনো ঝামেলাই না, আমি তো এটা চোখের নিমিষে করে ফেলতে পারি, কয়েক সেকেন্ড আমার হয়ে যায়। এই যে আপনি এই যে ব্যাপারগুলো, ওভার কনফিডেন্স চলে আসে। এই জন্য আপনার সৎ থাকতে হবে। সৎ এবং কি থাকতে হবে, আপনার নিষ্ঠাবান থাকতে হবে। আপনার নিজের প্রতি নিজের সেই ব্যাপারটা রাখতে হবে। যদি না রাখেন তাহলে ওভার কনফিডেন্স চলে আসবে, এবং ওভার কনফিডেন্স আসার কারণে আপনি অনেক পিছিয়ে পড়বেন। অনেক জায়গায় দেখবেন আপনি তখন ফাঁকা, ভিতরে কিছুই নাই। সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা করতে হবে। তারপর হচ্ছে আপনার ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করবেন। আপনি যে ধর্মীয় হন না কেন, আপনি আপনার ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। কারণ আমাদের এই যে সময়ানুবর্তিতা, এইটা আমাদের ধর্মীয় অনুশাসন আমাদেরকে সবচেয়ে ভালোভাবে মেনটেন করতে পারে। ধরেন আপনি ইসলাম ধর্মের মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়েন, তাহলে দেখবেন আপনার সময় অটোমেটিক একটা রুটিনের মধ্যে চলে আসবে। কারণ আপনার সময় বেঁধে দেওয়া যে এই সময়ের মধ্যে এটা করতে হবে। আবার আপনি ফজরের সময় যদি উঠেন নামাজ পড়ার জন্য, ঘুম আসতেছেন, আপনি পড়তে বসলেন, বিকালবেলা আপনি একটু ঘুমাইলেন, ঠিক আছে, অথবা দুপুরে খাওয়ার পর আপনি একটু হালকা ঘুমাইলেন। তো এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার চাকরির একটা পড়ার সুন্দর পরিবেশ তৈরি হবে। এবং আলগা দায়িত্ব নিয়ে বাদ দিতে হবে। আলগা দায়িত্ব, হ্যাঁ, আলগা দায়িত্ব কেন বলতেছি শুনেন, আলগা দায়িত্ব বাদ দিতে হবে। আলগা দায়িত্বটা কি? আলগা দায়িত্ব হচ্ছে একটা, ধরেন কোনো একটা ঘটনা ঘটে গেল, এখানে আপনার না গেলেও সমাধান হবে। একটা দায়িত্ব আপনি না নিলেও কিচ্ছু হবে না, আপনি না নিলেও সেটা কাজটা হয়ে যাবে অটোমেটিক। কিন্তু আপনি কি করলেন, খুবই রেসপন্সিভ পারসন, আপনি দায়িত্বশীল মানুষ, আপনি দৌড়ে গেলেন যে না ঠিক আছে এটা আমি করি। এই যে আপনি এটা করতে গেলেন, একবার যখন আপনি করতে চলে যাবেন, তারপর দেখবেন দায়িত্ব আর আপনার কিছু ছাড়বে না। সুতরাং অসময়ে দায়িত্ব নেওয়া যাবে না। কি বললাম? অসময়ে দায়িত্ব নেওয়া যাবে না। আপনি যদি অসময়ে দায়িত্ব নেন তাহলে কিন্তু আপনার চাকরির পর প্রস্তুতির 12টা বেজে যাবে। উদাহরণ দেই, ধরেন আপনি কি করলেন, আপনি একটা জেলা শহরে মেস নিলেন যে আমার এখন পড়তে হবে, আমার চাকরি পড়াশোনা করতে হবে। একটা জেলা শহরে আপনি মেসে থাকতেছেন। এখন আপনার এলাকা থেকে এই জেলা শহরে যত ধরনের সমস্যা আসে সবাই আপনাকে খোঁজ করে, যেহেতু আপনি এখানে আছেন। আপনি কি করলেন, আপনি সবার কাছেই ছুটে যাচ্ছেন। কারো পায়ে ব্যথা, আপনি গেলেন। কেউ অ্যাক্সিডেন্ট করছে, আপনি গেলেন। কেউ কারো একটু চুলকানি হয়েছে, ডাক্তার দেখা যাচ্ছে, আপনি গেলেন। যেখানে আপনি না গেলেও চলবে, আমি বলতেছি না একেবারে অমানবিক হয়ে যাবেন। যেখানে যে আসলেই বিপদগ্রস্ত সেখানে অবশ্যই যেতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু এই যে আলাদা দায়িত্ব, যেটা ধরেন সেখানে একজন বুঝবান ব্যক্তি আছে অলরেডি, সে সবকিছু করতে পারতেছে, কিন্তু আপনি চলে যাচ্ছেন। যখন আপনি সহজলভ্য হয়ে গেলেন তখন
আপনার কিন্তু আশেপাশে যারা মানুষজন আছে তারা চিন্তা করবে যে অমুক জায়গায় অমুক আছে, আমরা গেলেই তার কাছ থেকে সব রেসপন্স পাচ্ছি, সুতরাং আর কাউকে নেওয়ার দরকার নাই। সুতরাং আপনি যখন ওই যে আলাদা দায়িত্বের মধ্যে পড়ে যাবেন, আপনার পড়াশোনার 12টা বেজে যাবে। এটা একটু শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব। আপনার পড়াশোনার 12টা বেজে যাবে এবং এই আলগা দায়িত্বের কারণে দেখবেন আপনার যে সবার একটা আলাদা চলে আসবে যে অমুক আছে। আমার পথ প্রবন্ধটা পড়েছি সবাই, তাই না? আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন, সেটা কি যে গান্ধীজি তো আছেনই, মানে গান্ধীজি সব করে ফেলবেন, ব্রিটিশদের থারিয়ে ফেলবেন, আমাদের কিচ্ছু করতে হবে না। তো এরকম যে অমুক তো আছেই, তো এই যে একটা জায়গা তৈরি করে দেওয়া, এটা যদি করে দেন তাহলে দেখবেন যে আপনার পড়াশোনা 12টা বেজে যাবে এবং দিন শেষে আপনি যখন ব্যর্থ হবেন, চাকরি পাবেন না, তখন কিন্তু কেউ এই জিনিসগুলো মনে রাখবে না। কেউ বলবে না যে আমরা সবাই গিয়ে ওরে জ্বালাইতাম, ওরে পড়তে দিতাম না, ওর সময় নষ্ট করতাম, এই জিনিসটা কেউ স্বীকার করবে না। সবাই বলবে যে জেলা শহরে ছিল, এত এত টাকা খরচ করছে, 2, 4, 5 বছর চলে যাচ্ছে, এখনো বেকার, চাকরি পায় না, এ তো মনে হয় ভণ্ডামি করে, কোনো পড়াশোনাই করে না। এই কথাগুলো কিন্তু আপনার শুনতে হবে। সুতরাং আলগা দায়িত্ব নেওয়া বাদ দেন, আলগা দায়িত্ব নেওয়া বাদ দেন। আপনার পড়াশোনার মধ্যেই থাকতে হবে এবং গুরুতর প্রয়োজনে আপনার এই পড়ার বাইরে আসতে পারেন। গুরুতর প্রয়োজনে যেটা আপনার দায়িত্ব না নিলেই হচ্ছে না, সেটা তখন আপনি নেন। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার খুবই মাথায় রাখতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যে আলগা দায়িত্ব, এটা সাধারণত কেউ বলে না, কিন্তু এইটাই কিন্তু সবচেয়ে বড় বাধা আমাদের। এটাই সবচেয়ে বড় বাধা আমাদের পড়াশোনার ক্ষেত্রে, এই আলগা দায়িত্বটা, এটা বাদ দিতে হবে। এবং আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এমন একটা সার্কেল গড়ে তুলতে হবে যে সার্কেলের সাথে আপনার পড়াশোনার বাইরে কোনো ধরনের কথাবার্তা হয় না। এমন একটা সার্কেল গড়ে তুলুন যে সার্কেলের সাথে আপনার পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা হয়, প্রত্যেকেই আপনার প্রতিযোগী, প্রত্যেকেই আপনার প্রতিদ্বন্দ্বী, এরকম মানুষজনের সাথে আপনি মিশুন, এদের সাথে বেশি বেশি চলাফেরা করুন। এখন একজন আছে হচ্ছে আপনার ধরেন পড়াশোনার বাইরে, আরেকজন পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যদি তার সাথে সব সময়টা কাটান তাহলে কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে প্রোডাক্টিভ কিছু হবে না। বন্ধুবান্ধব থাকবে, হ্যাঁ ওটা আলাদা ব্যাপার, মাঝে মধ্যে আপনি যাবেন, আড্ডা দিবেন, সময় কাটাবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যে সারাক্ষণ যে উঠা বসা করতেছেন, সেখানে যাতে একটা পড়ার পরিবেশ থাকে, এই পড়ার পরিবেশটা আপনার অবশ্যই রাখতে হবে। পড়ার পরিবেশ যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু চাকরি আপনার হবে না। কেন হবে না? কারণ আপনি তো ওইভাবে প্রস্তুতি নিতে পারছেন না এবং প্রত্যেকেই কিন্তু প্রতিযোগী। দেখেন বয়স যখন 32 বছর করে ফেললো, তখন কিন্তু আপনার প্রতিযোগী কিন্তু বেড়ে গেছে, আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? 2 বছর বাড়ানোর কারণে কমপক্ষে চাকরির জন্য একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত এরকম কম হলেও ধরেন 5000 লোক আছে যারা চাকরি পাবে, মানে একেবারে চাকরি পাওয়ার মতো, কারণ এরা পড়তে 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 একেবারে পড়ার এর মধ্যে চলে আসছে, তাই না? কম হলেও ওটা হিসাবটা কিন্তু আরো অনেক বেশি। কিন্তু আমি বলছি যে একটা পরীক্ষায় যখন চাকরি পরীক্ষা হবে, ধরেন সেখানে টিকাবে হচ্ছে 20,000 টিকাবে। এই 20,000-এর মধ্যে 5,000 আছে যারা 32 বছর বয়স পর্যন্ত যারা টিকবে। এটা একটা জাস্ট কথা হিসাব দেখাচ্ছে আর কি। তাহলে 5,000 কি কম না, এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী অনেক বেশি, অনেক স্ট্রং। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার আমাদের এখানে চাকরির প্রতিযোগী হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কম আসে, তারপরে এখন অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে তারা সরকারি চাকরিতে আসে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে প্রতিযোগিতা। এখন আপনি যদি মনে করেন যে অমুক পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে, অমুক ভালো সাবজেক্টে পড়ছে, অমুক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অমুক প্রাইভেটে পড়ছে, এই জন্য চাকরি পরীক্ষায় কি কোনো পার্থক্য হবে প্রস্তুতিতে? কোনো পার্থক্য হবে না। আপনি ধরে রাখেন কোনো পার্থক্য হবে না। জেনারেল চাকরি পরীক্ষা সবাই সমান, সবাই কি সমান। স্নাতকের পর সবার একটাই পরিচয় কি, সেটা হচ্ছে সে বেকার। এবং এখানে সবাই সমান এবং সবার যার যত প্রস্তুতি ভালো সে তত এগিয়ে থাকবে। এক্ষেত্রে আপনার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন, এসব দেখার টাইম নেই, এসব দেখার কোনো টাইম নেই। আপনার কি করতে হবে? নিজের মতো করে পড়ে যেতে হবে। আপনি যত বেশি পড়বেন তত বেশি পারবেন, এটাই স্বাভাবিক,
তাহলে ওইভাবে আমাদের চর্চা করতে হবে। নতুনদের জন্য শুভকামনা অনেক বেশি, এবং আমি যে বুক লিস্টটা দিয়েছি সেই বই অনুযায়ী আপনারা পড়তে পারেন। এবং আমাদের যে সামনে যে পরীক্ষাগুলো আছে, আমি বলেছিলাম না যে বড় বড় সার্কুলার আসবে, কারণ আমাদের 4,73,000 পদ খালি আছে সরকারি। অলরেডি দেখছেন আজকে বিমানের যে সার্কুলারটা হলো, বিমান কতজন নেবে? এখানে 525 জনের মতো নেবে না? তাহলে এটা কি বড় সার্কুলার না? এখানে 380 জন নিবে হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অফিসার। তো গ্রাউন্ড সার্ভিস অফিসার তো খুব ভালো একটা চাকরি, তাই না? অ্যাসিস্ট্যান্ট অফিসার নিবে 100-র উপরে মনে হয়। তাহলে এটা কিন্তু খুবই ভালো একটা সুযোগ, এবং এই সুযোগটা কাজে লাগাইতে হলে আপনার পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। সামনে দেখবেন যে প্রতি মাসেই এখন বড় বড় সার্কুলার আসতেছে, 400, 500, 600 এরকম সার্কুলার থাকবে। তাহলে আমাদের এখন আর সময় নাই বসে থাকার। 2025 সাল একেবারেই একটা চাকরি পাওয়ার সাল হবে সবার জন্যই, আশা করছি সবাই ভালো করবেন। এবং ব্যাংকের যে সার্কুলারগুলো হয়, ব্যাংকের জন্য যে ব্যাংকের প্রস্তুতি নিয়ে আমি আলাদা আর একটা লাইভ নিব, ওইটা শুধুই ব্যাংকের জন্য হবে। যারা ব্যাংকের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন, এবং সেখানে খুব ভালো করে আমরা ব্যাংকের বিষয়টা আগাবো। একটা জিনিস বলে রাখি, ব্যাংকে চাকরি পাওয়া বা ব্যাংকে ভালো করা, এটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে আর কি, সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং শর্টকাট উপায় ব্যাংকে চাকরি পাওয়া। কেন? কারণ হচ্ছে ব্যাংকে সার্কুলার হয় প্রতি বছর, এবং ব্যাংকে পদ সংখ্যা বেশি থাকে, অনেক বেশি থাকে পদ সংখ্যা ব্যাংকে। এবং এই ব্যাংকের যে পরীক্ষাটা হয় অনেক খুবই স্বচ্ছ, এখানে কোনো ঝামেলা নাই। এবং ব্যাংকের প্রস্তুতিটা আপনি যদি একটু কষ্ট করে নিতে পারেন, একবার যদি একটু কষ্টটা আপনি স্বীকার করতে পারেন, তাহলে খুব শর্টকাটে প্রস্তুতি নিতে পারবেন ব্যাংকের। কারণ ব্যাংকের কয়েকটা টপিক নির্দিষ্ট করা আছে, যে টপিকগুলো পড়লেই আপনার জন্য প্রস্তুতি এনাফ। এবং এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমরা আলাদা ব্যাংকের প্রস্তুতি নিয়ে, করণীয় নিয়ে, কী পড়বেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তী একটি লাইভে। আজকে আমরা এ পর্যন্তই থাকি। মোটামুটি অনেকক্ষণ পেশাল পারলাম, আশা করছি কারোর জন্য এটা উপকারে আসবে, সেই প্রত্যাশা রাখছি। এবং যারা প্রথম বিসিএস পরীক্ষা দিবেন, আপনারা পুরোদমে নেমে পড়ুন। মাঠ কিন্তু অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক, মাঠ কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলা নিকেতনের সাথে থাকবেন। নতুন যারা চাকরি প্রত্যাশী আছে তাদেরকে মেনশন করে দিতে পারেন, এবং তাদের সাথে বিষয়টি শেয়ারও করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।